হ্যালো সেজেস, ওয়েলকাম টু সায়েন্স সেজেস ইউটিউব চ্যানেল। আজকে আমরা ক্লাস 10-এর ম্যাথামেটিক্সের অন্তর্গত একটি চ্যাপ্টার, যেটি তোমাদের সেকেন্ড যে ইউনিট টেস্ট হবে, সেকেন্ড যে সামিটিভ হবে, তার জন্য খুব ইম্পর্টেন্ট, যেটার নাম হলো সদৃশতা বা সিমিলারিটি। তো আজকে আমরা এই চ্যাপ্টারটাকে একটু ডিপলি আলোচনা করব, যাতে করে তোমরা এখান থেকে যে উপপাদ্য এবং যে প্রয়োগ বা এক্সট্রা জ্যামিতি, যেটাকে আমরা বলি 3 নম্বরের এক্সট্রা জ্যামিতি, অ্যাকচুয়ালি জ্যামিতি বলা ভুল হয়ে যাবে, উপপাদ্য বললে আরও ভালো হয়। তো সেটা 3 নম্বর একটা, এবং এখান থেকে শর্ট কোশ্চেন মাধ্যমিকের জন্য খুব গুরুত্বপূর্ণ। এবং এখান থেকে তোমার শর্ট কোশ্চেন বলতে 2 নম্বরের কোশ্চেন আর 1 নম্বরের কোশ্চেন, এবং সাথে সাথে একটা উপপাদ্য, যেগুলো কেবলমাত্র সিলেবাসের অন্তর্ভুক্ত আছে, মানে যেগুলোর প্রমাণ সিলেবাসের অন্তর্ভুক্ত আছে। বুঝে গেল? এইগুলো আমরা আজকে আলোচনা করব। তো শুরু করা যাক, কোনো রকম সময় নষ্ট না করি। দেখো, সদৃশতা বোঝানোর জন্য আমি দুটো ছবি আঁকছি। আমি দুটো ছবি আঁকলাম। এখন দেখো, এই ছবিটাকে যদি আমি একটু রোটেট করি আর কি, মানে ধরো এই স্টাইলে, এই দুটো ছবিকে যদি আমরা একটু গভীরভাবে দেখি, আমরা বুঝতে পারবো একটা সাইজে একটু ছোট আছে, একটা সাইজে একটু বড় আছে। দিয়ে দেখো, যদি আমরা এরকমটা ভাবি যে এই কোণটা এই কোণটা সমান, এই কোণটা এই কোণটা সমান, এই কোণটা এই কোণটা সমান, এবং বাহুগুলো সমানুপাতে আছে, এই বাহুগুলো সমানুপাতে আছে, এরকম যদি ভাবার চেষ্টা করি, মানে ধরো এটা যদি 1 সেমি হয়, এটা যদি 2 সেমি হয়, এটা যদি 3 সেমি হয়, এটা যদি 3 সেমি হয়, এটা যদি 6 সেমি হয়, এটা যদি 9 সেমি হয়, তার মানে বলতে পারি এই দুটো ইমেজ, মানে এই দুটো ত্রিভুজ, বাহুগুলো একটা নির্দিষ্ট অনুপাতে আছে। কি অনুপাতে আছে দেখো তো? 1:3 অনুপাতে আছে। কেন? এই বাহুটা 1 হলে আছে 3 দিয়ে গুণ করলে 3, এই বাহুটা 2 হলে 3 হলে 3 দিয়ে গুণ করলে 3 দুগুণে 6, এই বাহুটা 3 হলে 3 দিয়ে গুণ করলে 3 3কে 9। তাহলে এটা একটা নির্দিষ্ট অনুপাতে আছে, যে অনুপাতটা কত? 1:3। তাহলে এরকম যে কোনো অনুপাতে যখন থাকবে না, তখন আমরা তাকে বলবো সদৃশ। সিমিলার ছবি, একজন সাইজে ছোট, একজন সাইজে বড়, মানে যখন সাইজের ফারাক হবে, আকারের ফারাক হবে, এবং একটা নির্দিষ্ট অনুপাতে থাকবে, তখন আমরা সেটাকে সদৃশ বলে তুলনা করি। এবারে দেখো, এই দুটো ছবিকে যদি আমি এইভাবে আঁকার চেষ্টা করি, যে এই একটা ছবি, একেই আমরা কপি করে আরেকবার পেস্ট করলাম আরেকটা ছবি। এটা দিয়ে কী বোঝাতে পারলাম? যে এই দুটো ছবি কিন্তু এই বাহুর সাথে এই বাহু একই সাইজে আছে, অর্থাৎ 1:1 অনুপাতে আছে। এই বাহুর সাথে এই বাহু 1:1 অনুপাতে আছে। এই বাহুর সাথে এই বাহু 1:1 অনুপাতে আছে। অর্থাৎ যখন বাহুগুলো 1:1 অনুপাতে থাকছে, তখন আমরা যে ইমেজটা পাবো, তখন সেটা সদৃশ তো বটেই, কিন্তু সর্বসমও সাথে সাথে। কেন? সব দিক থেকে সমান, অর্থাৎ অনুরূপ বাহু, অনুরূপ কোণ সবই সমান। ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি যে সদৃশ ত্রিভুজ বলতে কি বুঝবো? না, সদৃশ ত্রিভুজদ্বয় অনুরূপ বাহুগুলি পরস্পর সমানুপাতিক হবে।
একটা নির্দিষ্ট অনুপাতে থাকবে। আবার দুটি ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমানুপাতি হলে ত্রিভুজ তো সদৃশ হবে, উল্টোটাও সত্য। তার মানে কি সদৃশ ত্রিভুজের অনুরূপ কোণগুলোও সমান হবে। এই যে যেমন ধরো আমি এই ছবিটাতে দেখাচ্ছিলাম, বাহুগুলো সমান সমান অনুপাতে আছে, সমান সমান অনুপাতে আছে, তাহলে সমান সমান অনুপাতে মানে একটা নির্দিষ্ট অনুপাতে আছে, সেই করসপন্ডিং এই কোণগুলোর মানও, অনুরূপ কোণগুলোর মানও না সমান সমান হয়ে যাবে। তাহলে কি শিখলাম? সদৃশ ত্রিভুজের অনুরূপ বাহুগুলি আমরা তাহলে এখান থেকে তিনটে জিনিস কল্পনা করতে পারি। কি না, সদৃশ ত্রিভুজদ্বয়ের অনুরূপ বাহুগুলি পরস্পর সমানুপাতি হয়। দ্বিতীয় কন্ডিশন কি লিখতে পারি? না, উল্টোটা, দুটি ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমানুপাতি হলে ত্রিভুজদ্বয় সদৃশ হবে। আবার সাথে সাথে এটাও লিখতে পারি, 3 নম্বর কন্ডিশন, যে অনুরূপ বাহুগুলি সমানুপাতি হলে অনুরূপ কোণগুলি সমান হবে। বোঝা গেল? অর্থাৎ আমরা যত সমস্ত সদৃশতা নিয়ে চেক করছি না বা সিমিলারিটি নিয়ে পড়াশোনা করছি, সেগুলো সবই অ্যাকচুয়ালি বাহুর দিক থেকে পড়ছি। তারপরে বাহুর করসপন্ডিং আমরা কোণে যেয়ে প্রবেশ করছি, হ্যাঁ না? যেমন ধরো এই কোণটাও সমান, এই কোণটাও সমান, এই কোণটাও সমান, এই কোণটাও সমান, কিন্তু বাহুগুলো তো দৈর্ঘ্যে বড় করে দিয়েছি এখানে, তাই জন্য বাহুগুলোর এখানে অনুপাতকে আমরা সদৃশতাতে গণ্য করছি। তাহলে কি শিখলাম? যখন 1:1 অনুপাতে থাকবে তখন তারা হবে সর্বসম, যখন অন্য যে কোনো অনুপাতে থাকবে তখন তারা সদৃশ। তাহলে এই সর্বসমটা সদৃশের একটা অংশ। তাহলে এরকম ভাবতে পারি, এটা যদি সদৃশতা হয়, এটা যদি সর্বসম হয়, সর্বসম, আচ্ছা 1 মিনিট, ছবিটা আমি একটু ঘুরিয়ে ভালো করে আঁকছি, দাঁড়াও। দেখো, তাহলে সব সর্বসময় সদৃশ, কিন্তু সব সদৃশ সর্বসম নয়, তাই তো? তাহলে দেখো, এটা যদি সর্বসম হয় ও সদৃশের মধ্যে পড়ে যাচ্ছে, কিন্তু সব সদৃশ সর্বসম মধ্যে পড়ছে না, হ্যাঁ না? তাহলে এটা হচ্ছে সদৃশ, এটা সর্বসম। আরও ভালো করে দেখালে এটা সর্বসম, এটা সদৃশ। ছবি অনুযায়ী বোঝানোর চেষ্টা করলাম। তাহলে আমরা জিনিসটা বুঝে গেলাম। এবারে এর করসপন্ডিং কিছু তোমার বইয়ের প্রথম অধ্যায়ে একদম আমি যে অনুশীলনীটার কথা বলছি, এইকে ভিত্তি করে একটা অনুশীলনী দিয়েছি 18.1। সেই অনুশীলনীতে কিছু শর্ট কোশ্চেন আছে, সেগুলো যদি আমরা একটু দেখি তাহলে আমরা বলতে পারবো যে সদৃশতা সম্বন্ধে আমরা কী কী ধারণা অর্জন করলাম। যেমন সকল বর্গক্ষেত্রই কি সদৃশ না সর্বসম? সকল বর্গক্ষেত্র মানে বলে দেয়নি কত কীরকম ধরনের বর্গক্ষেত্র, তাহলে যত বর্গক্ষেত্র আমরা আঁকবো সবগুলো কি সদৃশ, এটা একটা প্রশ্নের উত্তর গেল। তারপরে কী হবে, সকল বৃত্ত সদৃশ না সর্বসম? সকল বৃত্ত বলে দেয়নি, বা মানে রেডিয়াসটা কত, তাহলে ছোট বড় সবই হতে পারে, তাহলে সবই হবে সদৃশ। কিন্তু যদি বলে সকল ড্যাশ ত্রিভুজ সর্বদা সদৃশ, সমবাহু ত্রিভুজ সদৃশ, হ্যাঁ না? সমবাহু ত্রিভুজ, এটাও সমবাহু,
এটাও সমবাহু, এটাও সমবাহু, কিন্তু যদি এটা হতো তাহলে তো হতো না, তাহলে আমরা বলছি কি সকল সমবাহু ত্রিভুজই সদৃশ্য। তেমনভাবে দেখো পরের যে পয়েন্টটা বলেছি 4 নম্বর পয়েন্ট, দুটি চতুর্ভুজ সদৃশ্য হবে যদি তাদের অনুরূপ কোণগুলি সমান হয় এবং অনুরূপ বাহুগুলি সমানুপাতি হয়। এটাই তো, তাহলে এটা একটা সেখান থেকে শর্ট কোশ্চেন পড়ে গেল। তারপরে 2 নম্বরে যাও, কী বলেছি, যে কোনো দুটি সর্বসম ত্রিভুজ সদৃশ্য, অবশ্যই সর্বসম সদৃশের মধ্যে পড়ে। যে কোনো দুটি সদৃশ্য ত্রিভুজ সর্বদা সর্বসম না, যে কোনো দুটি সদৃশ্য চিত্ত, এই যে সদৃশ্য সবসময় সর্বসম হবে না, আমরা দেখিয়েছি, তাহলে এটা মিথ্যে। 3 নম্বর পয়েন্ট দেখো 2 দিকে, যে কোনো দুটি সদৃশ্য বহুভুজাকার চিত্তের অনুরূপ কোণগুলি সমান হয়। হ্যাঁ হয়, অনুরূপ কোণ সদৃশ্য, যেহেতু অনুরূপ কোণগুলি সমান হবে, আমরা একটু আগে শিখলাম। যে কোনো দুটি সদৃশ্য বহুভুজাকার চিত্তের অনুরূপ বাহুগুলি সমানুপাতি হয়, এটাও সত্য, বাহুগুলি সমানুপাতি হবে, আমরা জানি তো বাহুগুলি সমানুপাতি হবে। বর্গক্ষেত্র রম্বস সর্বদা সদৃশ্য না, বর্গক্ষেত্র এবং রম্বস সর্বদা সদৃশ্য নয়, মিথ্যে। কেন, যা বর্গক্ষেত্র তার রম্বস নয়, তাদের গঠন আলাদা হয়। তাহলে একটা অধ্যায় আমরা এখান থেকে পড়ে নিলাম। ওকে, এবারে আমরা যেটা পড়তে যাব সেটার জন্য আমাদেরকে না একটু নতুন কিছু শিখতে হবে, যেখানে এক গণিতজ্ঞ থ্যালাস বলে একজন, বা থ্যালিস যাই বলো না কেন, উনি কিছু উপপাদ্য দিয়েছিলেন, সেগুলো আমাদেরকে একটু জেনে নিতে হবে। সেগুলো আমরা অলরেডি ছোটোবেলায় পড়েছি, তো সেই রকমভাবে আমরা একটু দেখবো, মানে অলরেডি আমরা জানি ছবিগুলো, কিন্তু তার উপপাদ্যটা একটু জেনে রাখবো, যেটা 43 নম্বর উপপাদ্য তোমাদের বইতে আছে। সেই উপপাদ্য কী বলছে, কোনো ত্রিভুজের কোনো বাহুর সমান্তরাল সরলরেখা, মনে করে একটা ত্রিভুজ এবিসি, তার বিসি বাহুর সমান্তরাল সরলরেখা, অপর দুটি বাহুকে বা তাদের বর্জিত, অপর দুটি বাহু, এই দুটো বাহু ছবিতে দেখো, এই দুটো বাহু যে বিন্দুতে ছেদ করে, অপর দুটি বাহুকে বা তাদের বর্ধিত বাহুকে সমানুপাতে বিভক্ত করে। সমানভাবে বলছি না, সমানুপাতে মানে কি, মানে মনে করো এটা যদি ডি এবং ই বিন্দুতে ছেদ করে, তাহলে আমরা বলতে পারবো এডি আর ডিবি, মানে এইটার সাথে এইটার যে অনুপাত হবে, তেমনভাবেই এই সাথে ইসির অনুপাত একই হবে। এটা থ্যালের উপপাদ্য বা থ্যালাসের উপপাদ্য। তাহলে এটা যদি উপপাদ্য হয়ে থাকে, তাহলে ত্রিভুজের এক বাহু সমান্তরাল যদি কোনো বাহু আমি আঁকি, সেটা যেটা মানে দিচ্ছে, সেটা যে বিবৃতিটা দিচ্ছে, মানে এই যে কথাটা দিচ্ছে, তেমনভাবে এই কথাটা যদি সত্য হয়, এটা থেকে এটাও আমরা প্রমাণ করতে পারবো। প্রমাণ আমাদের নেই, কিন্তু আমরা করতে পারবো, তাহলে উল্টোটাও বলতে পারবো। সেটাকে বিপরীত উপপাদ্য বলে চালানো হচ্ছে, সেটাকে 44 নম্বর উপপাদ্য বলছে তোমাদের বলে। সেটা কি বলছে, কোনো সরল রেখা যে কোনো ত্রিভুজের দুটি বাহুকে বা তাদের বর্ধিত বাহুকে সমানুপাতে বিভক্ত করলে, এই যে সমানুপাতে বিভক্ত করলে, সমানুপাতে বিভক্ত যদি করে, তার তৃতীয় বাহু সমান্তরাল হবে। এখানে বলছি কি সমান্তরাল হলে সমানুপাতে বিভক্ত করবে, তাহলে সমানুপাতে বিভক্ত করলে সমান্তরাল হবে, এটা আমরা বলতে পারি। তাহলে এটা 44 নম্বর উপপাদ্য। এটারও প্রমাণ তোমাদের নেই, কোনো প্রমাণ নেই, কিন্তু একে অবলম্বন করে কিছু প্রয়োগ আছে, সেগুলো গুরুত্বপূর্ণ। ওকে, যেমন আমি তোমাদের বই দেখে বলছি, একটা উপপাদ্য আছে, সেই উপপাদ্যটা হলো, একটা মিনিট আমাকে একটু সময় দাও, আমি বলে দিচ্ছি কোন উপপাদ্যটা। আচ্ছা দেখো, আরেকটা কথা বলি, যদি ছবিটা এমনও হতো, একটা জিনিস শিখিয়ে রাখি, মনে করো, আচ্ছা আমি ব্যাকে যাচ্ছি, ছবিটা ত্রিভুজ থেকে এখানে আঁকার চেষ্টা করছি, এটা মনে করো ত্রিভুজ, এটা মনে করো ত্রিভুজ। এবারে ধরো এটা এ, এটা বি, এটা সি। তুমি বলবে স্যার আমি এখানে কেন আঁকবো, আমি এপাশেও সমান্তরাল আঁকতে পারি, অবশ্যই আঁকো, কেউ বাধা দেবে না। তাহলে এইটা এবারে বর্ধিত অংশকে ছেদ করবে, বাড়িয়ে দিলে ছেদ করবে,
সেটা মনে করো ডি এবং এ বিন্দুতে ছেদ করছে, তাহলে তখন কত হবে না, তখন অনুপাত হবে একই রকম, এডি বর্ধিতাংশের অনুপাত। দেখো এডি আর ডিবি, এডি ডিবি তাদের অনুপাত কার সাথে সমান হবে, এই সি বা ইসি এদের সাথে সমানুপাতিক হবে। ব্যাস, তাহলে এটা জেনে রাখলাম যে বাইরের দিকে হলে স্যার কী হয়, হ্যাঁ না। তো এইখান থেকে আমরা কিছু প্রয়োগে ঢুকব, মানে অনুসিদ্ধান্ত বলতে পারি ওর কাছাকাছি আমরা। অনুসিদ্ধান্তই হচ্ছে অ্যাকচুয়ালি প্রয়োগ। যেমন ধরো একটা আছে তোমাদের বইয়েতে 241 পৃষ্ঠা, প্রয়োগ 5, এটা একটু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। এবারে প্রশ্ন হচ্ছে স্যার আজকে কি এগুলো সবই করাবেন? না, অ্যাকচুয়ালি আমার আজকে পা ফ্র্যাকচার হয়ে গেছে, আমি গাড়ি থেকে অ্যাক্সিডেন্ট হয়ে, তো সেই কারণে আমি আমার স্টুডেন্টদের জন্য, অফলাইনে স্টুডেন্টদের জন্য ক্লাসটা নিয়ে নিচ্ছি। হ্যাঁ, আমি পরের ডেটে এগুলো সব হাতে কাছে বসিয়ে করাবো, জাস্ট থিওরিটা বোঝানোর জন্য, যাতে কোনো ক্লাস মিস না যায়, তার জন্য আমি এটা করছি। ওকে, তাহলে আমি বলতে পারি আমার কাছে জাস্ট একটা বই আছে, ভিডিওতে তো আর দেখাতে পারছি না যেহেতু আমার ফেস দেখাতে পারছি না, তাহলে আমি উপপাদ্যটা একটু বুঝিয়ে দিচ্ছি। যে একটি সরল রেখা এবিসি এর এবি এবং এসিকে যথাক্রমে ডি এবং এ বিন্দুতে ছেদ করেছি, মানে একই রকম, যেখানে এডি বাই ডিবি এই বাই ইসি হলো, এটা হলো। যদি এডিই সমান এসি বি হয়, মানে ধরো এই ছবিটাই যদি বলি, এডিই যদি হয় এসিবি, এসিবির সাথে সমান হয়, তাহলে প্রমাণ করো এবিসি একটি সমবাহু ত্রিভুজ। তখন তোমাকে প্রমাণ করতে হবে এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। এটা তোমাদের মানে প্রয়োগে আছে। ওকে, তো এটা তোমাদের আছে যখন, আমাদের যেটা করতে হবে, এবার এগুলো তো বইয়েই আছে, তোমরা নিজেরা পড়তে পারবে যেহেতু আমি উপপাদ্যটা বুঝিয়ে দিয়েছি, কিন্তু এটা বাদেও কিছু আছে যেটা আমাদেরকে করতে হবে। যেমন এটা তো বললাম কত, 241 পৃষ্ঠার প্রয়োগ 5, এবারে যাব 242 পৃষ্ঠার প্রয়োগ 6, এটা ভিভিআই। ঠিক আছে, যে এবিসিডি ট্রাপিজিয়ামের এমন অঙ্কন করেছি যেন এবি ডিসির সাথে সমান্তরাল, এবং এবি এর সমান্তরাল একটি সরল রেখা অঙ্কন করেছি যা এডি এবং বিসিকে যথাক্রমে ই এবং এ বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করি এই আপন ইডি সমানই বিএফ আপন এফসি। মানে আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রে এটাকে প্রমাণ করে দেখাবো যে ওখানেও সমানুপাতে হয়, ওটা একটা দিয়েছি। তো এই দুটো আমি আমার স্টুডেন্টদেরকে বলবো যে এগুলো হোমওয়ার্কে তোমরা দেখবে। এগুলো তেমন খুব রকেট সায়েন্স নয় যে আমি না বোঝালে বুঝতে পারবে না, আমি পরের দিন বোঝাবো সামনে বেস্ট হবে। ঠিক আছে, তারপরে দেখো আরেকটা যেমন আছে, আরেকটা উপপাদ্য আছে যেটা হচ্ছে, আরেকটা প্রয়োগ আছে যেটা প্রয়োগ নম্বর 8। কত নম্বর পৃষ্ঠায়? এটাও 242 নম্বর পৃষ্ঠা। কী দিয়েছে? এবিসিটি ট্রাপিজিয়ামের এবি সমান্তরাল ডিসি, এডি এবং বিসির উপর যথাক্রমে পি কিউ এমন দুটি বিন্দু নিলাম যাতে এরা অনুপাতে সমান হয়, তাহলে প্রমাণ করো যে ওই দুটো সমান্তরাল। ট্রাপিজিয়ামের ক্ষেত্রে দিয়েছি, হ্যাঁ, আমরা ত্রিভুজের ক্ষেত্রে হয় বলে তো জেনেছি, কিন্তু ত্রিভুজের থেকে ট্রাপিজিয়ামের দিয়েছি, তো এই দুটো আমাদেরকে প্রমাণ করতে হবে। ঠিক আছে, তো সেই হিসেবে তাহলে আমাদের আপাতত 3টে কাজ। বলো কোনটা কোনটা দিলাম? 241 পৃষ্ঠার 5, 242 পৃষ্ঠার 6, 242 পৃষ্ঠার 8। এই 3টে যদি আজকে আমি করিয়ে দিই, তাহলে এখান থেকে আপাতত উদাহরণের যে প্রয়োগ সেগুলো হয়ে যাবে। এরপরে আমাদেরকে কি করতে হবে না, 18.2 এর অনুশীলনীতে যেতে হবে এবং সেখানে
শর্ট কোশ্চেনগুলো আমাদেরকে সবই করে নিতে হবে, ঠিক আছে? আমি সেগুলো বলে দিচ্ছি তোমাদের। দেখো 18.2 এর না অনুশীলনীতে তোমরা যেটা করবে, 1 দাগ করবে, 2 দাগ করবে, আচ্ছা এগুলো ফুল করবে, আর 11 দাগ করবে, 12 দাগ করবে, এগুলো সব ফুল করবে। এবারে তাহলে এর বাদে কি করব? এর বাদে আমরা করব, আচ্ছা এর বাদে আমরা করব 4 দাগের একটা প্রমাণ করব এবং 7 দাগের একটা প্রমাণ করব। 18.2 থেকে 4 দাগের একটা প্রমাণ এবং 7 দাগের একটা প্রমাণ, এগুলো আমরা করব। তো আমাদের আজকে এগুলো কাজ। তাহলে আমি তোমাদেরকে বলবো 1, 2, 11, 12 এগুলো তোমরা হোমওয়ার্কে করবে। আমি অনুশীলনীটার এই দুটো আর আগের প্রয়োগটা একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, যাতে তোমরা দেখো এই প্রয়োগগুলো আবার বইয়ে করে দেওয়া আছে, এগুলো যদি আমি নাও বলি তোমরা কিন্তু পেরে যাবে। সেমভাবেই করতে হবে, অসুবিধা কিছু নেই, আলাদা লেখার কোনো জায়গাই নেই, কেন এগুলোই এর হচ্ছে অনুসিদ্ধান্ত, মানে উপপাদ্যগুলো যেগুলো পড়েছি তার থেকে এগুলো প্রমাণ করা যায়। তাহলে আমি আপাতত এই অনুশীলনীর এই দুটো করিয়ে দেওয়ার চেষ্টা করছি 18.2 এর, ওকে? ওটা বেস্ট হবে, তাহলে তোমাদের দুটো প্রায় শেষ হয়ে যাবে, আর 18.3টা আমি বাড়িতে গিয়ে করিয়ে দেবো। মানে ক্লাসে আমি করিয়ে দেবো, ঠিক আছে? তো তাহলে আমি এক কাজ করি, 4 নম্বরটা প্রমাণ করার চেষ্টা করি। দেখো 4 নম্বরটা আমি লিখছি, কি বলেছে অঙ্কটা পড়ো। এবিসির এডি মধ্যমার উপর পি একটি বিন্দু। তাহলে এবিসি একটা ত্রিভুজ, আমরা ত্রিভুজটা এঁকে নিই। আমরা ত্রিভুজটাকে এইভাবেই আঁকবো, যেহেতু দিয়েছে এরকম, আমরা ত্রিভুজটাকে একটু কায়দা কানুন করে নিই, ঠিক আছে? দেখি বলছি, এবিসি ত্রিভুজের এডি মধ্যমা মানে কি জানো তো? মধ্যবিন্দু থেকে ওখান থেকে যেটাকে টানবো, ঠিক আছে? টানলাম, তার উপরিস্থিত একটা বিন্দু পি মনে করছি, মনে করো এটা পি। আমি এটা কালার চেঞ্জ করে দিলে আরও ভালো হবে, বিন্দু পি। এবারে কী করেছি, বর্ধিত বিপি ও সিপি যথাক্রমে, বর্ধিত বিপি এবং সিপি, তাহলে বিপি এবং সিপিকে যোগ করি, দিয়ে বর্ধিত করি, তাহলে সিপিকেও যোগ করে বর্ধিত করি, সিপি যোগ করে বর্ধিত করলাম, দিয়ে কী করেছি, যথাক্রমে এসি এবং দেখো এসিকে কিউ বিন্দুতে এবং এবিকে আর বিন্দুতে ছেদ করেছি। প্রমাণ করি আর কিউ সমান্তরাল বিসি। প্রমাণ করতে হবে আর কিউ মানে এইটা বিসির সাথে সমান্তরাল, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে প্রদত্ত আমরা দেখে দেখে লিখব যে এই ত্রিভুজ এবিসি এর এডি মধ্যমার উপর অবস্থিত বিন্দু পি, বর্ধিত বিপি ও সিপি এসি এবং এবিকে যথাক্রমে কিউ এবং আর বিন্দুতে ছেদ করেছি। প্রামাণ্য কি, মানে প্রমাণ করতে হবে কি আমাদের, না আর কিউ সমান্তরাল বিসি, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। এর জন্য না আমাদেরকে ভাবতে হবে যে আমরা কী করব। এইটা যদি সমান্তরাল প্রমাণ করতে হয়, মানে দেখো এই বিন্দুটা এখানে বলে দেওয়া আছে, দিয়ে তোমাকে এটা যেটা বের করেছি সেটাতে, কিন্তু আর এবং কিউ ডাইরেক্টলি দেয়া নেই, এদের থ্রু দিয়ে দেওয়া আছে। তাহলে আমাদেরকে কিছু একটা করতে হবে যাকে দিয়ে আমরা প্রমাণটা করতে পারব। আচ্ছা মনে করে নিচ্ছি এডি বাহুটাকে না এন পর্যন্ত বর্ধিত করলাম, যেন এটা পি বিন্দু ছিল, তো এটা ডি বিন্দু ছিল, পিডি সমান ডিএন হয়, মানে ওইটা যতটাই দেওয়া ছিল এখানে ততটা আঁকলাম এন পর্যন্ত,
মানে এই বাহুটা এইটা যেমন সমান হয়, এটা আমরা আঁকলাম। দিয়ে কি করব, এইটা এটাকে যোগ করে দেবো। তুমি বলবে স্যার এটা করলাম কেন, এক্ষুনি বুঝতে পারবো। তুমি দেখো, একটু ধৈর্য ধরে দেখো। দেখো এগুলো তো মানে বসে বসে বুদ্ধি খাটানোর জায়গায় নেই, একটু না শিখে রাখলে করতে পারবে না। তাহলে হবেটা কি, দেখো আমরা করতে পারি যে আমরা এইটা করে কিন্তু একটা চতুর্ভুজ পেয়ে গেছি, পিবিএনসি পেয়েছি। পিবিএনসি একটা চতুর্ভুজ পেয়েছি, নাকি না? পিবিএনসি চতুর্ভুজের, এটা চতুর্ভুজের কি পেয়েছি বলো তো? না আমরা জানি পিডি সমান ডিএন, এটা অঙ্ক অনুসারে। আচ্ছা, এটা তো অঙ্ক অনুসারে আমরা প্রথম থেকে জানি। আরেকটা পেলাম, কি বলো তো? না বিডি সমান ডিসি। কেন? না কারণ ওদের মধ্যমা হচ্ছে এডি। কার মধ্যমা? বিসি। এডি বিসি এর মধ্যমা, এটা আমরা জানি। তাহলে এই দুটো কন্ডিশন আমরা জেনে গেছি। তাহলে আমাকে বলো তো, এই যে চতুর্ভুজের, যে চতুর্ভুজের কর্ণদ্বয়, এটা একটা কর্ণ, এটা একটা কর্ণ, পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, সেই চতুর্ভুজ কি হয়? সামান্তরিক হয়, আমরা জানি। তাহলে অতএব লিখতে পারি পিবিএনসি একটি সামান্তরিক। দেখো হাতের লেখা খারাপ হচ্ছে, কিছু করার নেই, মেন উদ্দেশ্য বোঝা নেই কথা। তাহলে যদি চতুর্ভুজটা সামান্তরিক হয়, তাহলে চতুর্ভুজের এদিক ওদিক করে 14 গোষ্ঠী আমরা সমান্তরাল করতে পারি। যেমন পিসি সমান্তরাল বিএন, আমরা একটা পাঠ করতে পারি। আর কি করতে পারি? আরপি, আর এবং আরপি সরি আরপি, তাহলে ভাবতে পারি, দেখো এইটা যখন এটার সাথে সমান্তরাল, এর করসপন্ডিং বর্ধিতাংশটা ওর সাথে সমান্তরাল। তাহলে আমরা লিখতে পারি, কেটে দিচ্ছি এটা, দেখো আরপি সমান্তরাল, আমরা লিখতে পারি বিএন, এটা 2 নম্বর। তেমনভাবেই আমরা করতে পারি যে বিপি সমান্তরাল এনসি, তার মানে ওর বর্ধিতাংশ হচ্ছে পিকিউ, পিকিউ সমান্তরাল এনসি, আমরা লিখতে পারি 4 নম্বর। এটা যদি 3 নম্বর লিখি, তাহলে এবারে বলো একটা ত্রিভুজকে দেখো তো, এ বি এন, এ বি এন, এই ত্রিভুজটাকে দেখতে থাকো। এ বি এন, কি দেখতে পারি এ বি এন এর? না এ বি এন এর আরপি সমান্তরাল বিএন। দেখো লিখছি, দেখো ত্রিভুজ এ বি এন এর আরপি সমান্তরাল বিএন, তার মানে কি? থ্যালার উপপাদ্য অনুসারে কি আমরা থ্যালে বলি, জ্বালিয়ে দিচ্ছি থ্যালিসের উপপাদ্য অনুযায়ী কি না, এই যে ত্রিভুজটাকে পেয়েছি এর সাথে এটা সমান্তরাল, তার মানে এটা এর সাথে আছে, এটার সাথে রেশিওতে আছে। তারপর আমরা লিখতে পারি, দেখো ছবি অনুযায়ী, ছবিটা দেখো কি লিখতে পারি, এ আর আর বি ইস টু এপি পিএন। তাহলে লিখতে পারি এ আর আর বি ইস মানে ইস টু এটা সমান এপি বাই পিএন, স্যারের উপপাদ্য অনুসারে। আবার অন্য যে ত্রিভুজটা যেটা বার করেছিলাম এপাশেরটা, সেটার ক্ষেত্রেও কি হবে, এটা এর সাথে সমান্তরাল, তাহলে এইটা এর সাথে, এইটা এর সাথে সমান্তরাল, মানে সমানুপাতে আছে। তাহলে তখন কত হবে, ত্রিভুজ এ এন সি, দেখো ত্রিভুজ এ এন সি কিনা, এটা এ এন সি, এ এন সি এর ক্ষেত্রে কী হবে, এ এন, এ এন নয় এপি আপন পি এন, এপি আপন পি এন সমান এ কিউ আপন কিউ সি।
এটাকে ধরো 4 নম্বর কি 5 নম্বর দিলাম, 5 নম্বর দিলাম। এবারে দেখো তো এখানে এপিপিএন, এখানে এপিপিএন, তাহলে এটা এর সাথে সমানুপাতে আছে, লিখতে পারবো। তার মানে এ আর আর বি ইকুয়াল টু এ কিউ কিউসি। তার মানে আমাকে বলো দুটো বাহু যদি সমানুপাতে থাকে, পার্শ্ববর্তী বাহু এ আর আর বি, দেখো এ আর বি, আর এখানে এ কিউ কোনটা, কিউসি, যদি সমানুপাতে থাকে তাহলে বলতে পারবো না এদের যেটা যোগফল আর কিউ, মানে এদের যে ওই বিন্দু দুটোর যে যোগফল, যোগের যে বাহুটা পাবো আর কিউ, বিন্দু দুটো যোগ করলে যে বাহুটা পাচ্ছি আর কিউ, সেই আর কিউ সমান্তরাল বিসি। ওটাই তো আমাদেরকে প্রমাণ করতে দিয়েছিল যে অতএব আর কিউ সমান্তরাল বিসি, তাহলে সেই উপপাদ্য অনুযায়ী, ব্যাস এটাই তো আমাদের প্রমাণ করতে দিয়েছিল। তাহলে সেই উপপাদ্য নয়, এটা অ্যাকচুয়ালি বিপরীত উপপাদ্য, হ্যাঁ কি না? তাহলে আমরা পেয়ে গেলাম, আমাদেরকে ওটাই তো দিয়েছিল 4 নম্বরে। তাহলে আমরা দেখো ঘুরিয়ে প্রমাণ করে দিলাম। এবার তুমি বলবে স্যার বুঝলেন কী করে? না দেখো, বোঝার একটা উদ্দেশ্য আছে যে এভাবে করবো কেন। আমাদের এই ত্রিভুজটার ক্ষেত্রে এই যে ব্যাপারটা, এটা কিন্তু আমরা আগে বলতে পারতাম না, কেন এটা এর সাথে এটা সমান্তরাল, এটা করতে গেলে আমাদের অনুপাতগুলো সমান দেখাতে হবে। তাহলে ব্যাকে ভেবেছি যে অনুপাতগুলো সমান দেখাতে গেলে ওই কী কী পদ্ধতিতে সমান দেখাতে পারবো। তাহলে ওদের মিডিল বরাবর কিছু একজনকে চাই, যেটা একে করেছি, দিয়ে সামান্তরিকটা করে সমান্তরাল বার করেছি, ওটাই আমাদের উদ্দেশ্য ছিল। এবারে আরেকটা যেটা করব সেটা করে আজকে ছুটি, ঠিক আছে? সেটা কি ছিল? 7 নম্বরটা দেখো, 7 নম্বর উপপাদ্য কি বলেছে, মানে 7 নম্বর প্রয়োগ, ত্রিভুজ এবিসি এর, দেখো কি বলেছে, বইটা আমি দেখি, নাহলে তো আমি বলতে পারবো না কি বলেছে। ত্রিভুজ এবিসি এর, তাহলে আবার একটা ত্রিভুজ আঁকতে হবে। ত্রিভুজ এ বি সি এর কি বলেছে, বিসি বাহুর উপর ডি যে কোনো একটি বিন্দু, তাহলে বিসি বাহুর উপরে মনে করো যে কোনো একটা বিন্দু হলো ডি, যে কোনো একটা বিন্দু ডি। পি কিউ যথাক্রমে এবিডি এবং এডিসি এর ভর কিন্তু, বাবা এবিডি, তাহলে আগে এটাকে যোগ করতে হবে, এটাকে যোগ করো। কে কার ভর কেন্দ্র, পি এবং কিউ, তাহলে ভর কেন্দ্র মানে কোন জায়গাটা মনে আছে কি না, এদের মধ্যমাটা বার করতে হবে, মানে এই বিন্দু আর এই বিন্দুগুলো আমাদেরকে বার করতে হবে। মনে করে নাও এটা এম, এটা মনে করো এন, তাহলে এখান থেকে এটা যোগ করলে, আর এখান থেকে এটা যোগ করলে, একবার ব্যাক করছি, জানো ছবিটা ভুল আঁকা হয়ে গেছে, এটা যোগ করলাম আর এখান থেকে এটা যোগ করলাম, দুটো যোগ করে দিলাম, ভরকেন্দ্র তাদের কোনটা পাবো, পি এবং কিউ। ভরকেন্দ্র মনে করে নিচ্ছি এখানটায় আছে পি এবং এখানটায় আছে কিউ, ঠিক আছে? কেন, দেখো মধ্যমা তো বার করতে হবে, মধ্যমার উপরে ভরকেন্দ্র অবস্থান করে, তাহলে মধ্যমাটা বার করেছি, ওখানে পি এবং কিউ আছে, দিয়ে তোমাকে প্রমাণ করতে দিচ্ছে, প্রমাণ করো পি কিউ সমান্তরাল বিসি। মানে তোমাকে বলতে চেয়েছে এই যে পি কিউটা বেরোবে সেটা বিসির সাথে সমান্তরাল, এটা তোমাকে প্রমাণ করতে দিচ্ছে। দেখে মনে হচ্ছে খুব কঠিন, কিন্তু একটুকুনো কঠিন নয়, আমি বুঝিয়ে দিচ্ছি। শুধু এইটুকুন জেনে রাখতে হবে ভরকেন্দ্র কোন কোন অনুপাতে বিভক্ত করে মধ্যমাকে, আমরা জানি 2:1 অনুপাতে বিভক্ত হয়, ব্যাস এইটুকুনি আমাদের লাগবে। এবার দেখো যেখানেই অনুপাত সেখানেই থ্যালেস, যেখানেই থ্যালেস সেখানেই অনুপাত, তাহলে আমাদের অনুপাত দিয়ে কিছু কাজ করতে পারবো, তাই তো দেওয়া আছে ডেটাগুলো। তাহলে প্রদত্ত কি, ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর উপর যে কোনো একটি বিন্দু ডি, পি এবং কিউ হলো যথাক্রমে ত্রিভুজ এবিডি এবং ত্রিভুজ এডিসি এর ভরকেন্দ্র, পি এবং কিউ যুক্ত করা হলো, এটা আমাদের কাজ হয়ে গেল। তুমি বলবে এখানে অঙ্কন কিছু নেই, দেখি না, আমরা তো অলরেডি
প্রমাণ করতে হবে কি সেটা বলে নিই, যেটা প্রামাণ্য। এবারে অঙ্কন, এক কাজ করছি দেখো, ওদের তো আমি অলরেডি আগে না এই জিনিসগুলো এঁকে নিয়েছি, যেহেতু ওটা ভরকেন্দ্র বলে দিয়েছি, তাহলে মধ্যমা তো আঁকতে হবে। তাহলে এক কাজ করি, এ এবং পিকে যোগ করে বর্ধিত করেছি, যেটা এম বিন্দুতে ছেদ করেছে, আর এ এবং কিউকে যোগ করে বর্ধিত করেছি, যেটা এন বিন্দুতে ছেদ করেছে। এটা আমরা অঙ্কন করে নিলাম। এবারে প্রমাণ করতে হবে, কী করব? তাহলে পি ত্রিভুজ এবিডি এর ভরকেন্দ্র, আর কিউ ত্রিভুজ এসিডি এর ভরকেন্দ্র, হ্যাঁ কি না? তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রে কি লিখতে পারি বলো তো? না দেখো, এপি আপন পিএম সমান 2/1, এটা আমরা জানি, কেন এটা 2:1 অনুপাতে বিভক্ত। আবার ত্রিভুজ এসিডি এর আমরা লিখতেই পারি এ কিউ, এই যে এ কিউ আর কিউএন, এ কিউ আপন কিউএন সমান 2:1। তাহলে দুটোই যখন 2:1 সাথে সমান, তাহলে লিখতে পারি এটা সমান এটা, অতএব লিখতে পারি এপি বাই পিএম সমান এ কিউ বাই কিউএন, লিখতেই পারি। তাহলে বলো তো, একটা ত্রিভুজের কথা বলো তো, যে ত্রিভুজটার নাম হচ্ছে এ এম এন, এ এম এন, এই ত্রিভুজটার ক্ষেত্রে আমরা করতে পারি এপি বাই পিএম সমান এ কিউ বাই কিউএন, ওটাই তো আমরা আগে বার করে রেখেছি। তাহলে বলতে পারি যে এর ক্ষেত্রে এপি বাই পিএম সমান এ কিউ বাই কিউএন। তার মানেই বলতে পারি কি, থ্যালের উপপাদ্য অনুসারে, যে এদের ছেদবিন্দুর যেটা যুক্তাংশ সেটা হচ্ছে পি কিউ। তাহলে পি কিউ সমান্তরাল এম এন, পি কিউ সমান্তরাল এম এন। আর এম এন কার উপর অবস্থিত? পি কিউ এর বিসির উপর অবস্থিত। তাহলে পি কিউ সমান্তরাল বিসি, যেহেতু এম এবং এন বিসি এর উপর অবস্থিত। হয়ে গেল প্রমাণ, আমাদের তো এটাই দিয়েছিল, হয়ে গেল। আমরা অনুশীলন এটা করিয়ে দিলাম, প্লাস আগের যেগুলো ছিল মানে উপপাদ্য, সেগুলো আমি দেখো বলি, কেন এগুলো বইয়ে করে দিয়েছি, যেগুলো করে দেওয়া নেই সেগুলো আমি বললাম, বোঝাতে পারছি? তাহলে আমরা মোটামুটি 18.1 এবং 18.2 পর্যন্ত বাকিগুলো করে নিলাম। এবারে তুমি বলবে স্যার, তোমরা বলবে স্যার 11 দাগের অঙ্কগুলো তো আমাদের করালেন না, ছবি আঁকো, ছবি আঁকতে আঁকতে অনুপাতে লাগাও, দেখবে সব হবে, না পারলে আমি আছি। 1 দাগের 2 দাগের ছবি আঁকো, অনুপাত করার চেষ্টা করো, হয়ে যাবে। 12 দাগেরও সেম অনুপাত দেওয়া আছে, কোণ দেওয়া আছে, আমরা তো জানি যে অনুপাতে সমান হলে কোণগুলো সমান হয়, অনুরূপ কোণগুলো, হ্যাঁ না? তো সেই অনুযায়ী আমরা এগুলো করার চেষ্টা করব, যদি হয়ে যায় খুব ভালো, না হলে আরও ভালো, কারণ আমি আছি, পরের ডেটে করাবো। কেন এগুলো করাতে গেলে ঘন্টা 2 লেগে যাবে, অনেকগুলো অঙ্ক তো, যেগুলো গুরুত্বপূর্ণ, যেগুলো তোমরা করতে পারবে না সেগুলো আমি করে দিলাম, যেগুলো পারবে সেগুলো ছেড়ে রাখলাম। এগুলো বাড়িতে প্র্যাকটিস করো, এই অনুযায়ী 18.3 আমরা পরের দিন করবো, কিন্তু তাতেও কিছু কিছু আরও উপপাদ্য আছে যেগুলো আমরা বলবো, যেগুলো মূল্যায়নে নেই, মানে মূল্যায়নের অন্তর্ভুক্ত যেগুলো নেই প্রমাণগুলো, সেগুলো আমরা শুধু উপপাদ্য বলে চলে যাব, তারপরে তাকে বেস করে আমরা কিছু প্রমাণ করব, এগুলো আমাদের কাজ হবে। ওকে, তাহলে অল দ্য ভেরি বেস্ট, টেক কেয়ার এবং পড়াশুনো করো নিজেরা। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম and kind attention. Okay, tata, good night.